নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বুধবার রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি জলপাইগুড়ি পুরসভা এবং সদর বিডিও অফিসে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। 3 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে বুধবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হলেন জলপাইগুড়ি পৌরসভার 316 জন সাফাই কর্মী। চেয়ারম্যানকে দেখে চোর চোর স্লোগান সাফাই কর্মীদের। জলপাইগুড়িতে অন্নপূর্ণা যোজনার সূচনা, উপভোক্তাদের হাতে শংসাপত্র। বুধবার রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই উপলক্ষে বিভিন্ন প্রান্তের পাশাপাশি জলপাইগুড়ি পুরসভা এবং সদর বিডিও অফিসে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। নবান্নে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রতীকীভাবে 5 জন উপভোক্তার হাতে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার চেক তুলে দেন। অনুষ্ঠান শেষে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে জেলার প্রশাসনিক কর্তারা উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে শংসাপত্র প্রদান করেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক সন্দীপ কুমার ঘোষ, অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা। সদর ব্লকের 100 জন মহিলার হাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার শংসাপত্র তুলে দেওয়া হয়। শংসাপত্র হাতে পেয়ে উপভোক্তাদের মধ্যে খুশির আবহ লক্ষ্য করা যায়। তাদের আশা, এই প্রকল্পের আর্থিক সহায়তা পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। জেলা শাসক সন্দীপ কুমার ঘোষ জানান, বর্তমানে জেলায় মোট 87,992 জন এই যোজনার সুবিধে পেতে চলেছেন। তিনি আরও বলেন, ধাপে ধাপে আবেদনপত্র জমা পড়ার পর যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে মুখ্যমন্ত্রীর ঘোষণা মাফিক যোগ্য প্রাপকদের এই প্রকল্পের আওতায় আনা হবে। যেটা আপনারা শুনলেন, ওখানে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে দ্য প্রসেস হ্যাজ বিন ইনিশিয়েটেড, তো সবাই পেয়ে যাবেন। আজকে কি জলপাইগুড়িতে এরকম পাওয়ার কোনো স্কোপ আছে? যেটা ডিবিটিটা আপনার স্টেট লেভেল থেকে হচ্ছে, তো ডিবিটি হলেই, প্রসেস কমপ্লিট হলেই ওনারা পেয়ে যাবেন। জলপাইগুড়ি পৌরসভার ঘোষণার পরেই বেড়ে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার হিড়িক। মহিলাদের ভিড় ছিল এদিন উপচে পড়ার মতো। জলপাইগুড়ি শহরের মহিলাদের মধ্যে এখন প্রধান চর্চা হয়ে দাঁড়িয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার বিষয়টি। তাই সেই ভাণ্ডারের ফর্ম ফিল আপের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নজর রাখছে বিজেপির কর্মীরাও। সেই কাজ করতেই অসংখ্য মহিলাদের দেখা গেল। অন্নপূর্ণা ভাণ্ডারের সরকারি অনুদান দ্রুত মহিলাদের মধ্যে পাইয়ে দেবার জন্য জলপাইগুড়িতে এখন জোর কদমে শুরু হয়েছে ফর্ম ফিল আপ। জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে এদিন অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে অসংখ্য মহিলাদের দেখা গিয়েছিল। প্রয়োজনীয় নথি আনার পরই ফর্ম ফিল আপের কাজ সম্পন্ন হচ্ছে এবং তা জমা নিচ্ছে। জলপাইগুড়ি পৌরসভার কর্মীরাও এই কাজে সহায়তা করছে। বকেয়া রয়েছে বেতন, তাই চেয়ারম্যানকে দেখে চোর চোর স্লোগান সাফাই কর্মীদের পৌরসভার সামনে। 3 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে বুধবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হলেন জলপাইগুড়ি পৌরসভার 316 জন সাফাই কর্মী। দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকায় বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার সমাধান না হওয়ায় তারা এই আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন। এর ফলে শহরের জঞ্জাল পরিষ্কারের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সাফাইয়ের জন্য ব্যবহৃত গাড়িগুলিও আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে জলপাইগুড়ি শহরের 25টি ওয়ার্ডেই পরিষেবা ব্যাহত হয়েছে। কোথাও কোনো সাফাই কর্মী কাজে যোগ দেয়নি।
ফলে শহরের বিভিন্ন এলাকায় আবর্জনা জমে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, এর আগেও একাধিকবার বেতন সমস্যার সমাধানের দাবিতে আন্দোলন করা হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। তাই এবার তারা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। দ্রুত বকেয়া বেতন মেটানোর দাবি জানিয়েছেন সাফাই কর্মীরা। এই দিন পৌরসভার সামনে আন্দোলন থামাতে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনী। 2 ঘন্টা আন্দোলন করার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলন থেকে বিরতি নেয় সাফাই কর্মীরা। এরপর চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি অফিসে ঢোকার মুহূর্তে স্লোগান দেয়, চোর চোর, আমাদের টাকা মেরেছে। আমাদের মাইনার জন্য লাঠি চার্জ করা হচ্ছে, লাঠি চার্জ করা হচ্ছে, প্রশাসন দ্বারা লাঠি চার্জ করা হচ্ছে সাফাই কর্মীর উপরে। এর জন্য বৃহত্তর আন্দোলন শুরু হবে, বৃহত্তর আন্দোলন করব আমরা, সে কারণে বৃহত্তর আন্দোলন করব, অনেক বড় আন্দোলন করব, বৃহত্তর আন্দোলন কর্মীর উপরে। আজকে আমরা নিজের মাইনার জন্য আসছি এই জায়গায়, এই যে ওনারা আমাদেরকে উপরে লাঠি চার্জটা করলো, এই জিনিসটা তো আপনারা দেখলেন। পুলিশ চেয়ারম্যানের কথা শুনতেছে, পুলিশ লাঠি চার্জ করলো আমাদের, পুলিশ চেয়ারম্যানের কথা শুনতেছে, পুলিশ চেয়ারম্যানের কথা শুনতে এখনই লাঠি চার্জ করলো, দেখলেন। আমাদের স্যালারির ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন না, আজকে কি হলো আপনাদের? আপনারা তো অবগত আছেনই আমাদের এই বিষয়টা নিয়ে, যে 4 বছর ধরে আমাদের আন্দোলন চলছে। আর আমাদের এই পৌরসভা দীর্ঘদিন ধরে টাল বাহানা করছে, তো আপনারা ভালো করেই জানেন, সাংবাদিক বন্ধুরা তো ভালোভাবে অবগত আছেন। আর আমাদের এই এখন 3 মাস ধরে বেতন পেনশন কিছুই দেওয়া হচ্ছে না। আমরা যখনই আসি আপনারাও আমাদের সাথে নিশ্চয়ই আসেন। আর আপনারা জানেন যে এই চেয়ারম্যান দীর্ঘ টাল বাহানা দিয়ে যাচ্ছে যে এই দিন পরের দিন স্যালারি দিবে, তারপরের দিন স্যালারি দিবে, এখনও আমাদের স্যালারি দেওয়া হচ্ছে না। আর তাই আমরা বাধ্য হয়ে আজকে থেকে আমাদের পৌর যে আমরা পরিষেবা দিয়ে থাকি জলপাইগুড়ি শহরবাসীকে, আজকে থেকে আমরা বন্ধ করে দিয়েছি সেই পরিষেবা দেওয়া। সেটা আমরা বাধ্যতামূলক করেছি, সেটা আমাদেরকে চেয়ারম্যান মহাশয় বাধ্য করেছেন বলে আমরা আজকে থেকে আমাদের জলপাইগুড়ি থেকে আমরা পরিষেবা দিয়ে থাকি ক্লিনিংয়ে, সাফাইয়ের, সেটা আমরা আজকে থেকে বন্ধ করে দিয়েছি সাফাই পরিষেবা দেওয়া। এবং যদি আমাদের সুরাহা না হয় তাহলে এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আকার ধারণ করবে। আমরা আরও অনেক দিন পর্যন্ত আমাদের হরতালটাকে কন্টিনিউ রাখবো। আমাদের এবার এই মনোভাবই থাকবে যে আমরা ওনার সাথে অনেকবার কোঅপারেট করেছি, উনি আমাদের ডেকে অনেকবারই বলেছেন যে উনি ব্যবস্থা করছেন, উনি ঠিক করে দেবেন। উনি 4 বছর ধরে একই রকম প্রতিশ্রুতি দিয়ে গেছেন, ওনার প্রতিশ্রুতি আমরা মেনে নিয়েছি। সাংবাদিক বন্ধুরা ভালোভাবে অবগত আছেন এই বিষয়ে, কিন্তু আর আমরা ওনার প্রতিশ্রুতি মানছি না। যতদিন উনি আমাদের একদম ফুল অ্যান্ড ফাইনাল এবং লিখিতভাবে কোনো কাজ যদি না করে দেন, তাহলে আমরা আর ওনার কোনো মুখের কথায় আমরা আর কোনো প্রতিশ্রুতি মানতে নারাজ। পুলিশ তো প্রশাসন, আপনারা জানেন যে প্রশাসন বরাবরই বিপক্ষকে সাপোর্ট করে আসছে। আমরা যারা সাফাই কর্মী, আমরা তো সবার জন্য কিরামো করা আছি, আপনারা ভালো করে জানেন। আমাদেরকে সবাই পায়ের ধুলোর মতন প্রশাসনও মনে করে বলে উনি আমাদের উপরে লাঠিচার্জ করতে এসেছিলেন, কিন্তু সেরকমভাবে কোনো লাঠিচার্জ উনি করেননি। কিন্তু পুরো একজন বন্ধুকে শুধু একটা লাঠিচার্জ করেছেন উনি। তো আমরা এটাই চাচ্ছি প্রশাসনের কাছে যে ওনারা আমাদের সাথে, আমরা আরও কোনো ঝামেলা চাচ্ছি না বিশেষ, কিন্তু আমরা প্রশাসনকে এটাই বার্তা দিতে চাই যে আপনারা আমাদের সাথে কোঅপারেট করুন। আমরা আপনাদের সমস্ত দপ্তর এবং সবাইকে জানিয়েই আজকে হরতালটা করেছি এবং এখানে এসেছি। আমরা প্রশাসনকে এটাই জানাইতে। প্রথম কথা হচ্ছে 3 মাসের কোনো প্রশ্নই নেই। কথাটা ওরা বলতে পারে যে মানে ইংলিশ ক্যালেন্ডার মান্থের হিসাবে 2 মাস হতে পারে। আমরা আমাদের সময় মতো আমরা TR7 চালান কেটে ওদের যেটা মায়না সেটা আমরা ট্রেজারি অফিসে পাঠিয়ে দিয়েছি। যেহেতু মে মাসের ক্লোজিংয়ের এন্ট্রি ট্রেজারি অফিসে কমপ্লিট হয়নি, তাই জন্য গতকাল অবধি আমরা বারবার আমাদের ফিনান্স অফিসার ফোন করা সত্ত্বেও ট্রেজারি তার এন্ট্রি করতে পারেনি, এবং আজকে সকালে ট্রেজারি এন্ট্রি করে দিয়েছে, আমরা ECS পাঠিয়ে দিয়েছি এবং তাদের আজকে দুপুরের মধ্যেই মায়না ঢুকে যাবে। এটা জলপাইগুড়ি পৌরসভার কোনো ফল্ট নেই। প্রতি মাসের 30 তারিখে ওদের মায়না হয় এবং সেই হিসাবে এবার 30 তারিখ শনিবার পড়েছিল, 31 তারিখ রবিবার ছিল, 1 তারিখ সোমবার ছিল, 2 তারিখ মঙ্গলবার ছিল। আমরা TR7 চালান ডিউ টাইমে পাঠিয়ে দিয়েছি। ট্রেজারি অফিস যদি তার মে মাসের ক্লোজিং এন্ট্রি না করে জুন করতে পারে না, এটা ওদের মানে টেকনিক্যাল ব্যাপার। তার কারণে জলপাইগুড়ি পৌরসভার ফল্ট হচ্ছে। জলপাইগুড়ি পৌরসভার কোথাও কোনো ফল্ট নেই। আজকে তাহলে মাইনা হয় এদের কালকে আমাদের অফিস সুপারিনটেন্ডেন্ট ওদের নেতৃত্বকে জানিয়ে দিয়েছিল যে আজকে ওদের দুপুর 4টের মধ্যে মায়না হিট করবে, তাই তো ফিনান্স অফিসার। হ্যাঁ, এবং সেক্ষেত্রে তারপরেও এই আন্দোলন কেন হলো, কিংবা করলো আমি জানি না, তবে আমি সবসময় আমার সাফাই কর্মীর প্রতি সহানুভূতি ছিল।
বলছি তারা বলছে 4 বছর ধরে নাকি তাদের এই সমস্যা। না, কখনোই 4 বছর না। প্রতিবার আপনি আশ্বাস দেন মেটে না না না, প্রতিবার 30 তারিখেই বান হয়। এবারই দেখুন, একটা ইলেকশন মান গেছে, তারপরে 30 তারিখ শনিবার পড়েছে, 31 তারিখ রবিবার পড়েছে। সেক্ষেত্রে আমরা তো TR7 যে চালান, আমরা তো রাইট টাইমে কেটে দিয়েছি। এবার ট্রেজারি, আবার বলছি, ট্রেজারি অফিসের মে মাসের ক্লোজিং 2 তারিখ অবধি কমপ্লিট করতে পারেনি এন্ট্রি। তার ফল্ট কি জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি? আপনাকে দেখেও বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া এগুলো তো হচ্ছে হতে পারে, এটা রাজনীতির, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ রাজনীতি। এগুলো আমরা সিপিএমের সাথে, সিপিএমের দুর্দান্ত প্রতাপ শাসনের বিরুদ্ধে লড়েছি। আমরা যে নতুন সরকার এসেছেন, সেই সরকার অত্যন্ত সংবেদনশীল বলে আমি বিশ্বাস করি, এবং তাই এই দু একজন কে কোথা থেকে স্লোগান দিল যায়, কারণ ওদের নেতৃত্ব বারবার আমার সাথে ফোনে কথা বলেছে। বকেয়া বেতনের দাবিতে সাফাই কর্মী ইউনিয়নের বিক্ষোভ প্রদর্শন। জলপাইগুড়ি শহরে সাফাইয়ের কাজ বন্ধ রাখল অনির্দিষ্টকালের জন্য। বেতনের কাঠামো একেবারেই কম, পাশাপাশি সঠিক সময়ে বেতন পাচ্ছে না। এছাড়াও অন্যান্য দাবি নিয়ে আজ সাফাই কর্মী ইউনিয়নের তরফে গোটা জলপাইগুড়ি সাফাইয়ের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই মোতাবেক আজ সাফাই কর্মী ইউনিয়নের তরফে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয়। সাফাই কর্মীর গাড়িও আটকে বিক্ষোভ প্রদর্শন করে তারা। তাদের দাবি অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি এবং সঠিক সময়ে বেতন দিতে হবে। বললো সম্ভব না, 30 তারিখের মধ্যে প্রত্যেক মাসেই হবে, আমরা সেটাও মানলাম। কিন্তু দেখা যাচ্ছে এই এপ্রিলের বেতনটা আজ পর্যন্ত হয় নাই, আজকে হচ্ছে জুন মাস, আর তার আগের মাসেরটাও আমাদের 7 তারিখে বেতনটা হয়েছে, এখনও 2 মাস আমাদের পেন্ডিং রয়েছে। গতকাল তো চেয়ারম্যানকে আপনারা বলেছিলেন, আমরা বারবার বলেছি, উনি বলছিলেন যে 30 তারিখে তোমাদের বেতনটা হয়ে যাবে। আমরা আধিকারিকদের সাথে কথা বলেছি, আধিকারিকরা হাত ছেড়ে দেয়, কিন্তু দেখা যাচ্ছে যারা নতুন, আমার কথা হলো বারবার, আমাদের কথা হলো যে যারা কিছুদিন আগে কাজে জয়েন নিল, আমি তো বলবো জয়েন করার ব্যাপার না, যাদের দিল তাদেরকে 1 তারিখ থেকে 2-4 তারিখের মধ্যে ওদের প্রত্যেক মাসেরটাই বেতন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে? সংখ্যা কত রয়েছে আপনাদের? সংখ্যা আমাদের সংখ্যা তো এখন দেখা যায় 328। না 308 আমাদের। তাহলে কি আজকে শহরের জঞ্জাল পরিষ্কার হবে না? জঞ্জাল পরিষ্কার হচ্ছে না। আমরা সিদ্ধান্তটা নিচ্ছি যে আজকে গেট বিক্ষোভ করার জন্য, শান্তি বজায় রেখে করার জন্য। আমরা এটার জন্য প্রশাসনকেও জানাইছি, পৌরসভাকেও জানাইছি যে আমরা শান্তিভাবে, আমাদের যতক্ষণ আমাদের দাবিটা মানা হবে না, আমরা এই ব্যাপারে আন্দোলন চালাই যাব। এটা আমাদের জলপাইগুড়ি সাফাই কর্মী ইউনিয়ন একতা মঞ্চের কথা। আর হলো যাদের বেতনটা আমাদের প্রত্যেক মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে দিক না, লেট দিক, 1 তারিখ 5 তারিখ বলছি না, কিন্তু দিক সময় মতো দিক। এখন 1 মাসের জায়গা 2 মাসের অনেকের টাকা। আপনাদের বেতন কত? আমাদের অ্যামাউন্টটা খুবই কম। যাদের 5 বছর, 7 বছর, 10 বছরের যেটা ব্যাপার আছে, এই সিস্টেমে আছে। কারো আছে 5,000 থেকে 5,400, কারো আছে 7,000, কারো আছে 10,000-এর কাছাকাছি, যারা 30 বছর পেরিয়ে গেছে, এই সিস্টেমেই আছে। কিন্তু আমরা এখনো ভিতরের খবরটা জানি না যে অনেকের বেতনটা কি সিস্টেমে কিভাবে দিচ্ছে। আপনার নাম? আমার নাম মনীষ রাউত, একতা মঞ্চ, সাফাই কর্মী একতা মঞ্চের সেক্রেটারি। জামাই ষষ্ঠীর ঠিক আগে হিমসাগর আম নিয়ে যেন হরির লুঠের ছবি ধরা পড়ল ধূপগুড়ির জাতীয় সড়কে। মঙ্গলবার একটি হিমসাগর আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাস্তার ওপরে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণে আম। খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার অসংখ্য মানুষ ভিড় জমাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ব্যাগে, ঝুড়িতে এবং বস্তা নিয়ে আম সংগ্রহে নেমে পড়েন। পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই যতটা সম্ভব আম নিয়ে বাড়ি ফেরেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ পৌঁছানোর আগেই ট্রাকে থাকা আমের বড় একটি অংশ নিয়ে চলে যান স্থানীয়রা। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রাক সরানোর কাজ শুরু করেন। গাড়ি এসে নিচে। কিসের গাড়ি ছিল ওটা? এটা আমের গাড়ি। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? এটা ধূপগুড়ির থেকে জয়গার দিকে যাচ্ছে। আচ্ছা, কখন ঘটনাটা ঘটলো? এই সকাল ভোরে ভোরে। ভোরে ভোরে। তো এই যে আম কি সব মানুষ নিয়ে গেল? সব মানুষ নিয়ে গেছে। কি হয়ে যাবে, এগুলো নষ্ট হয়ে যাবে, সব মানুষ নিয়ে গেছে। পুলিশ আসছে ঘটনাস্থলে? হ্যাঁ আসছে, পুলিশ আসছে। কোন জায়গার ঘটনাটা? এটা কালিস্তান। আপনার নাম? আপনার নাম? মেহবুব আলম। কতটা খুশি হঠাৎ করে আম পেলেন? অনেকটা খুশি। মর্নিংয়ের স্কুল খুলতেই আজব ঘটনা। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সকলেই, সবাই ছোটাছুটি করে এদিক ওদিক।
কারণটি হলো সরকারি নির্দেশে আজ থেকে খুলেছে মর্নিং স্কুল। তীব্র দাবদাহ থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতেই এই ধরনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর সেই মোতাবেক জলপাইগুড়ি মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া বিএফপি বিদ্যালয়ে যখন ছাত্ররা আসে তখনই দেখে একটি বিষাক্ত সাপ। আর এই সাপটিকে দেখে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে খবর দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে আতঙ্ক মুক্ত করে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলেন, এটি একটি গোখরো সাপ। বিদ্যালয়ের থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি, ফলে এখন বিদ্যালয় হচ্ছে আতঙ্ক মুক্ত। জলের বোতল একটা আনতে গিয়ে দেখলাম যে হচ্ছে এখানে কিছু একটা নড়ে ওঠার পরেই মনে হচ্ছে যে লাঠি দিয়ে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে দেখি ওখানে একটা সাপ আছে, সেটা গোমা সাপ মনে হলো। আর যাই হোক, এরপরেই আমি জলপাইগুড়িকে ফোন করলাম, তো ওনারা আসলেন, রেস্কিউ করে। তো আজকেই প্রথম মর্নিং স্কুল, আজকে মানে গরমের বন্ধের পরে যেহেতু গরম অত্যাধিক পড়ে গেছে, তার জন্য আজকে কতটা আতঙ্কে ছিলেন? হ্যাঁ, কতটা আতঙ্কে ছিলেন? হ্যাঁ, আতঙ্কে তো অবশ্যই ছিল, কারণ সব থেকে বেশি যেহেতু বাচ্চাদের ব্যাপার, সেই বাচ্চারা তো লাফিয়ে এখন আতঙ্ক মুক্ত? হ্যাঁ, অবশ্যই আতঙ্ক। আপনার নাম এবং স্কুলের নাম? আমার নাম হচ্ছে সুদীপ রায়, আমি মণ্ডলঘাট প্রধানপাড়া হাই স্কুল প্রাইমারি স্কুল। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে কংগ্রেসের অন্দরেই বিক্ষোভ, যোগদান কর্মসূচিকে ঘিরে চাঞ্চল্য। জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ের রাজীব ভবনে দলীয় যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুব কংগ্রেসকে না জানিয়ে তৃণমূল কংগ্রেস থেকে কয়েকজনকে দলে নেওয়ার অভিযোগ উঠতেই ক্ষোভে ফেটে পড়েন যুব নেতৃত্ব। বুধবার এই কর্মসূচির আগে হঠাৎ করেই সেখানে উপস্থিত হন যুব কংগ্রেসের জেলা সভাপতি নব্যেন্দু মৌলিক এবং কর্মীরা। জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে তারা সরাসরি ক্ষোভ উগরে দেন। প্রতিবাদ জানিয়ে কার্যালয় ছেড়ে বেরিয়ে যান যুব কংগ্রেসের কর্মীরা। নব্যেন্দু মৌলিকের অভিযোগ, এই যোগদান কর্মসূচি সম্পর্কে আমাদের কিছুই জানানো হয়নি। যাকে দলে নেওয়া হচ্ছে সেই মলয় রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেসে ছিলেন। যারা এতদিন কংগ্রেসকে অপমান করেছে সেই সব বিতর্কিত ব্যক্তিদের দলে নেওয়া আমরা মেনে নিতে পারি না। অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য এই অভিযোগ খারিজ করে জানান, যোগদান কর্মসূচির বিষয়ে সবাইকে জানানো হয়েছিল, তবে সব খুঁটিনাটি সবসময় সকলকে জানানো সম্ভব হয় না। প্রদেশ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী দলকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের বিষয়টিও দল গুরুত্ব সহকারে দেখবে। তবে এই ঘটনায় জেলা কংগ্রেসের অন্দরে মতভেদের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। যোগদান হতেই পারে, যোগদান তৃণমূলের কর্মীর যোগদান হতে পারে,
স্বচ্ছ ভাবমূর্তিযুক্ত মানুষের যোগদান হতে পারে, যারা মানে বিজেপিতে থাকুক বা অন্য দলে থাকুক, যারা মানে সহৃদয়তার সাথে কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস দলে আসতে চায় তারা আসতে পারে। কিন্তু কোনো টেন্টেড তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যারা আমাদের দলকে বারে বারে অপমানিত করেছে, যারা কংগ্রেসকে সাইনবোর্ড বলেছে, যারা কংগ্রেসকে বলেছে যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসটাই আসল কংগ্রেস, এই প্রদেশ কংগ্রেস সেটা কংগ্রেস নয়, এই ধরনের কথা যারা বলেছে তাদেরকে এই দলে জয়েন করানোর আমরা বিরোধিতা করছি। আর কি অভিযোগটা কি? এই যে মলয় রায় বলে যে ব্যক্তি, যার জয়েনিং আজকে রাজীব ভবনে হচ্ছে, এই বিষয় সম্পর্কে আমি বা আমার সাথে যারা এসছেন যুব ছাত্র বা অন্যান্য নেতৃত্ব, তারা কেউ কিছু জানতেন না। এই পার্টি অফিসে আপনারা জানেন অল্পদিন দল করলেও যতদিন ধরে দল করেছি প্রত্যেক দিন কাজ করেছি, প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদের সাথে আলোচনা করে নেওয়া হয়েছে। ইলেকশন পার হয়েছে, 7টা প্রার্থীর নমিনেশন থেকে শুরু করে প্রশাসনের কাজ দেখা থেকে শুরু করে এই প্রার্থীর ইলেকশন এজেন্ট সব কাজ করেছি, রাত্রি 1টা 1:30টা পর্যন্ত পার্টি অফিসে বসে কাজ করেছি। আমাদের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম কথা কখনো বলবো না। দুর্দিনেও যা হয়েছে সব, আমি কারো বিরুদ্ধে দোষারোপ করছি, কিন্তু এই সিদ্ধান্ত কে চাপিয়ে দিল, কার কথায় অভূতপূর্ব সাড়া দিয়ে নেতারা এগিয়ে গেলেন, তার দায়িত্ব এটা এদের। আমরা এই যোগদানকে মানি না। ওনারা যাকে খুশি যোগদান করান, কারণ আজকে যদি একে যোগদান করানো হয় তাহলে এরপরে তো আরও যে সমস্ত টেন্টেড ক্রিমিনালস আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা বিভিন্ন জায়গায় ঢুকতে গেলে এখন চোর চোর স্লোগান শুনছে, তারা সবাই যোগদান করবে, তাদের সবার জন্য এটা দরজা খুলে দেবে। আর তার দায় কার হবে? তার দায় আমাদের হবে, আমাদেরকে তার দায় নিতে হবে। লোকে বলবে তোমরা চোরদের নিচ্ছ, তাহলে তোমরাও চাও যে চোরদের সাথে থাকতে। সো এই সিদ্ধান্ত যারা নিয়েছে, এই সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি তো যারা আমার সাথে আজকে এসছে তারা তো আছেই, আরও কতজন আছে তার খুব দ্রুত প্রমাণ করে দেখিয়ে দিব। এবং যুব কংগ্রেস নিজের মতো চলবে, জেলা কংগ্রেসের কোনো সিদ্ধান্ত শুনবে না এবং কোনো বক্তব্যের সাথে সহমত পোষণ করবে না, এবং জেলা কংগ্রেসের কোনো বৈঠক যুব কংগ্রেস অ্যাটেন্ড করবে না। আপনাদের কিভাবে দেখ, কেন তারা এরকম? আমরা তাদের বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি এবং দেখব গুরুত্ব দিয়ে, কিন্তু যুব কংগ্রেসের জানতো না এবং না, আপনাকে দেখিয়ে দিলাম একজন জেনারেল সেক্রেটারিও জানতো এই ঘটনা। তেমনি আমাদেরও কংগ্রেসের মধ্যে হয়তো ইম্পর্টেন্ট অনেকে জানতো না, কিন্তু প্রত্যেককে প্রত্যেক সময় সমস্ত কিছু খুঁটিনাটি জানানো যায় না, এমন কোনো সময় ব্যবস্থা হয়। আমাদের যারা যে নেতৃত্ব এখানে সিদ্ধান্ত নিয়েছে, নেতৃত্বের কারো প্রতি কোনো ইনক্লিনেশন বা ডিক্লিনেশন নাই, ঠিক আছে তো? কিন্তু একটা সিদ্ধান্ত হয়ে গেলে সংগঠনের সম্মান আছে। আমরা যারা আমাদের মধ্যে যারা আমরা নিয়েছি তাদেরও সম্মানের ব্যাপার আছে, যাদেরকে ডেকেছি তাদেরও সম্মান আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য গেম সেটাকে করা যায় না। তারা কী ধরনের দলে থেকে তারা কী ধরনের আচরণ করে, দলে থেকে কী ধরনের আচরণ করে সেটা তারা দেখে নেবে, তারা নিজেরাই বুঝে নেবে দলের সাথে কী ধরনের, যাদেরকে নেওয়া হচ্ছে তারা কী ধরনের আচরণ করে। রাজনীতি তো একটা মানে ব্যাপার, একটা পরিবর্তনের সঙ্গে রাজনীতি ব্যাপারটাও তো জড়িত, পরিবর্তনের সঙ্গে রাজনীতি ব্যাপারটা জড়িত। কারণ মতামত, চলবার পথ পরিবর্তিত হতে পারে, ঠিক আছে তো? সেইটা যখন প্রদেশ কংগ্রেস বিভিন্ন জায়গা বিভিন্ন স্তরে নিচ্ছে, আমাদেরকেও বলছে দল বাড়াও, তখন আমাদের কাছে যারা আসতে ইচ্ছা প্রকাশ করেছে পদাধিকারী কোনো ব্যক্তি অন্য কোনো দল থেকে, তো তখন আমরা সেটাকে এন্টারটেইন করেছি। কিন্তু যারা ক্ষোভ জানিয়েছেন তাদের ব্যাপারটা আরও গভীরভাবে দেখাবো, দল আরও পরবর্তীকালে আরও গভীরভাবে দেখবে। এদের কানেকশানে যারা আসবে তাদের সম্বন্ধে যে আসবে সেটাকে আরও স্ক্যানারে আন্ডারে আরও ভালো করে দেখা হবে। প্রতিশ্রুতি মতো প্রাপকের খাতায় জমা পড়ল অন্নপূর্ণা যোজনার অর্থ। খুশির লহর ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে। পূর্ব প্রতিশ্রুতি মতো বুধবার প্রাপকদের খাতায় জমা পড়ল অন্নপূর্ণা যোজনার অর্থ। এতেই খুশির লহর দেখা গেল ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে। সদ্য অনুষ্ঠিত রাজ্য নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার ছিল অন্নপূর্ণা যোজনা। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের হাতে পৌঁছে দেওয়া হবে ৩,০০০ টাকা। রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, জুন মাসের শুরুতে নির্দিষ্ট ফর্মের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার অর্থ প্রাপকের খাতায় পৌঁছে যাবে। সেই মতো গত ৩০শে মে বিএলওদের মাধ্যমে ফর্ম বিলি শুরু হয়। নিয়ম মেনে ফর্ম ফিল আপ করে জমা করা শুরু হয়।
তারপর বুধবার রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো আবেদনের ভিত্তিতে অর্থ বন্টন প্রক্রিয়া শুরু হয়। এদিন নবান্নের সভাকক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদান প্রক্রিয়া শুরু করেন। একই সঙ্গে ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠান শুরু হয়। এদিন বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু মহিলার অ্যাকাউন্টে ঢোকে 3,000 টাকা। वो तो हम लोग बहुत खुश है। पहले जो 1500 मिल रहा था अभी 3000 हो गया। उससे हम लोग का बच्चा लोग का जो फीस वगैरह में बहुत सहयोग मिलेगा। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। सरकार को क्या बोलेंगे? थैंक यू बोलेंगे कुछ। आपका नाम? मेरा नाम गंगा राय है। हमारा आगे का सरकार दिया था फास्ट में 500, तब तो 1000 दिया है। अब तक 1500 दे रहा था। अभी आज ये सरकार दिया है 3000 आज ढूंढा है। कैसा लग रहा है? और अच्छा लग रहा है। बच्चा लोग को टिफिन का खर्चा, बच्चा लोग को खाने को खर्चा, उसी संसार का खर्च, वही अच्छा लग रहा है। क्या बोलेंगे सरकार को? हम लोग को बहुत अच्छा है, वही बोलेंगे। अब हमारा नाम साबत्रा तीन सिंह। 3000 টাকা করে আমরা প্রত্যেকটা মা বোনের পোর্টালে ঢুকিয়ে দেব এবং সেই অনুযায়ী আমাদের মোদিজির সৈনিক মুখ্যমন্ত্রী তো অন্নপূর্ণা যোজনা এটা কিন্তু শুধু মালবাজারে কিংবা এই ব্লকে শুরু হলো তা নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল আজকে অন্নপূর্ণা যোজনা শুরুয়াত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় উনি অন্নপূর্ণা যোজনা শুভ সূচনা করবেন। আমাদের সরকারের যে কমিটমেন্ট ছিল যে আমরা সরকারে আসলেই সেটা 1500 টাকার জায়গায় আমরা 3000 টাকা করে প্রত্যেকটা মহিলার হাতে আমরা তুলে দেব, এর শুভ সূচনা আজকে হচ্ছে। মালবাজারের ব্লকের অনুষ্ঠান কোথায় হচ্ছে? মালবাজার ব্লকের অনুষ্ঠান রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের যে সভাগৃহ রয়েছে সেখানেই হচ্ছে। আমরা এখানে অনেক সংখ্যায় উপস্থিত হয়েছি, বিশেষ করে মহিলারা এখানে প্রচুর সংখ্যায় আছেন এবং এটা একটা আশার বিষয় যে মহিলারা উদ্যোগ নিয়ে আগ বাড়িয়ে ওনারা এসেছেন। সাথে সাথে এটাও বলা যে এই যে ফর্মটা নিয়ে যে বিভ্রান্তির সূচনা করেছে 13 পৃষ্ঠার ফর্ম 12 পৃষ্ঠার ফর্ম এইভাবে যেটা একটা অপপ্রচার চলছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সেই অপপ্রচারের আমরা তীব্র বিরোধিতা করছি। এই জন্যই যে এই যে ফর্মটা রয়েছে ফর্মটার মধ্যে 13 পৃষ্ঠা হোক 12 পৃষ্ঠা হোক এটার মধ্যে লিখবার কিছু নেই, কিছু ব্যক্তিগত ডাটা এটা মহিলাদের দিতে হবে এবং শুধু অন্নপূর্ণা যোজনার নয়, এটা যে কোনো কাজে যে কোনো সময় ব্যবহার হতে পারে। গভর্নমেন্টের কাছে একটা ডাটাবেস থাকবে, আর কিছুই নয়। উত্তরবঙ্গের চা শিল্পে আসাম মডেল, কড়া নির্দেশ উত্তর কন্যার বৈঠকে। উত্তরবঙ্গের রুগ্ন এবং বন্ধ চা বাগান পুনরুজ্জীবিত করতে এবং শ্রমিকদের উন্নয়নে আসামের সফল মডেল অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরকন্যার এক উচ্চ পর্যায়ের বৈঠকে। টি বোর্ডের একটি প্রতিনিধি দল শীঘ্রই আসাম সফরে গিয়ে সেখানে শ্রমিক কল্যাণ এবং ন্যূনতম মজুরির ব্যবস্থা খতিয়ে দেখবে। বৈঠকে জানানো হয় চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, আবাসন এবং সামাজিক সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ 312 কোটি টাকা আগামী 9 মাসের মধ্যে খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বকেয়া বোনাস, পিএফ এবং গ্র্যাচুইটি দ্রুত মেটানোর উপর জোর দেওয়া হয়েছে। সাংসদ রাজু বিস্তা শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান। এছাড়া চা বাগানে টি ট্যুরিজম নীতির প্রভাবও পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা এবং পুজোর আগেই বোনাস নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী সেদিন অ্যানাউন্স করে গিয়েছেন IMIT থেকে নিয়ে এমসি থেকে নিয়ে সব জেলা ওয়াইজ সেই মানে হেলথ ইনফ্রাস্ট্রাকচার ভালো করা, এডুকেশন ভালো করা আর অন্যান্য যে আমাদের সমস্যাগুলি সেটা শর্ট আউট করা এক প্রস্তুতি নিয়েছেন আর নিশ্চিতভাবে আগামী দিনে আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ। আপনার এই চা বাগানগুলোতে যে সংগঠনগুলো রয়েছে ওই সংগঠনগুলোকে সরাসরি কাছে কি দেখছেন, মানে এই সংগঠন থাকবে কি না, কাজ কি দেখেন থাকবে না সেটা পরের কথা, কিন্তু চা বাগান নিশ্চিতভাবে খুলবে। আর চা বাগানের যে আমাদের শ্রমিকরা যে মানে বাধ্য হয়ে পালায়নের যে দিক থেকে যে ইয়ে হয়েছিল সেটা কিন্তু আগামী দিনে হবে না। সংগঠন হোক মানে ছোট সংগঠন, আপনারা কি বলছেন সেই সংগঠন কাজ করবে না সরাসরি প্রশাসন কাজ করবে বা মন্ত্রী কাজ করবে? দেখেন নিশ্চিতভাবে প্রশাসনের যা দায়িত্ব সেটা প্রশাসন করবে, আর এবার সেভাবে না একটা মানে স্ট্রিক্টলি
আজকে আপনারাও দেখেছেন স্ট্রিক্টলি এটা হবে লেবার ডিপার্টমেন্টের করা নির্দেশ দেওয়া আছে মুখ্যমন্ত্রী থেকেও, যে এবার যে লেবার ডিপার্টমেন্ট যে আমাদের আছে ভালোভাবে কাজ করতে হবে, ওয়ার্কারদের ওয়েলফেয়ার থেকে নিয়ে তাদের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার থেকে নিয়ে তাদের যে করণীয় ডিপার্টমেন্ট স্ট্রিক্টলি করতে পারবেন। এর আগে যে চাপ ছিল সেটা আমরা বলবো না, কিন্তু আমাদের সরকারের সবার যে কাজ করার অধিকার, যে ভালো কাজের জন্য ভালো মানসিকতা নিয়ে কাজ করতে হবে, নালে কি হবে আপনারা দেখতে পারবেন, যেহেতু আপনারা দেখেছেন অ্যাকশনটা। শ্রমিক সংগঠন মালিকদের সাথে মিলেমিশে একটা আন্দোলন হবে তৈরি করার চেষ্টার অভিযোগ থাকতো সবসময় যখনই বোনাসের কথা। দেখেন অভিযোগ না, এটা তো সত্য কথা, সবাই জানে তৃণমূলের মালিকদের যে শর্টকাটের কারণে আজকে পুরো আমাদের শ্রমিকদেরকে, উত্তরবঙ্গের শ্রমিকদেরকে সাফার করতে হচ্ছে। আজকে অনেক চা বাগানগুলি বন্ধ আছে, আর অনেক চা বাগানগুলির মালিকরা, এমপ্লয়াররা যে টাকা না দিয়ে পালিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। সেটাই তো আজকে আলোচনা হলো, কি আজকে থেকে এটা হবে না, সেই মালিকের টানে নিয়ে আসতে হবে, আর এটা কাজ শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জলপাইগুড়ির রাজগঞ্জে এক কিশোরীর মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে। সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন পরিবার এবং গ্রামবাসীরা। জানা গিয়েছে, মৃত কিশোরীর সঙ্গে সুখানির বড়বাড়ি এলাকার এক যুবকের প্রায় 1 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু মেয়েটি নাবালিকা হওয়ায় সেই সম্পর্ক মেনে নেয়নি পরিবার, এমনটাই দাবি পরিবারের সদস্যদের। অভিযোগ, পরিবারের আপত্তি সত্ত্বেও অভিযুক্ত যুবক মেয়েটির ওপর মানসিক চাপ সৃষ্টি করে চলেছিল। মৃতার মাসির গুরুতর অভিযোগ, ওই যুবকই কিশোরীকে কীটনাশক খেতে বাধ্য করে। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় 20 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা চরমে ওঠে। ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হন। গতকাল সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে কিশোরীর মৃতদেহ রাজগঞ্জ থানার সামনে নিয়ে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরিবার এবং স্থানীয়দের একটাই দাবি, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসির দাবিও ওঠে বিক্ষোভে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন। ছেলের বয়স 27 বছর, একটা ছেলে নাবালকের সঙ্গে কি করে প্রেম করলো, মনটা সরল, কথা খেলার বয়স, মনটা সরল। তো ওনাকে ফুসলাইয়ে বাড়ি থেকে বের করে নিয়ে এসে বলছে যে তোমার সঙ্গে আমার বিয়ে, আমরা বিয়ে করি মন্দিরে। আমাদের মেয়ে চলে এসছে, এসে আসার পরে রাত 13 তারিখে রাত্রে দুইজনের বাগানে গিয়ে হয়তো রেপ করছে আমাদের মেয়েকে। রেপ করে বলছে দুইজনে বিষ খেয়ে মেরে মরে যাবো। তো আমাদের মেয়ের মাথা কাজ করতেছিল না, তো বাচ্চা তো 9-এ পড়ে। তো কি করছে, ও ছেলে নাটক করে উজ্জ্বলা খেয়ে নিয়েছে যে আমি বিষ খেয়ে নিলাম শিশুতে। আর আমাদের মেয়ে ঘাসমারা খেয়ে ফেলছে, ঘাসমারা হাতে ধরাই দিয়েছে, ঘাসমারা খেয়ে তখন ঠিক মুভমেন্টে ট্রিটমেন্ট হয় না, তখনও চিকিৎসা মানে মেডিকেল কলেজে ভর্তি করে না। কেউ বলছে গোবর খাবার, কেউ বলছে গু খাবার, বমি করার। আমাদের মেয়ে কিন্তু সব শেষ। পরে আমাদের এখানকার একজন চেনা জানা ওকে টাকা মানে লিখে থাকতে পারেনি, পরে মেডিকেলে ভর্তি করছে। করার পরে 1 দিন রেখে গেছে, তখন ছেলেও ভর্তি নাটক করতেছে যে আমিও বিষ খেয়েছি। ডক্টর বলতেছে কি সব মেডিসিন দাঁড় করাই দিয়েছে, যে মেয়ে কোন ওষুধ খেয়েছে, ছেলে বলেই না, কোনো মতেই বলে না। তারপরে ডক্টর বলে কি তাহলে তো এটা ওর তো মানে ওর লিখে তো বুঝতে পারতেছে পেশেন্টকে, যে পেশেন্ট তো অন্য পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু ছেলে নাটক করে যাচ্ছে। ক্রিকেটে হ্যাট্রিক চ্যাম্পিয়ন, জলপাইগুড়িতে রেকর্ড গড়ল JYMA ক্লাব। জলপাইগুড়ি সুপার ডিভিশনের সুপার 6 ক্রিকেট লিগের খেলায় JYMA ক্লাব RSA-কে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো। জলপাইগুড়িতে ক্রিকেটের ময়দানে নতুন ইতিহাস তৈরি করল JYMA ক্লাব। টানা 3 বছর 2024, 2025 এবং 2026 সালে চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিক গড়ল তারা। এর আগে বহুবার জয়ের খুব কাছাকাছি পৌঁছেও হতাশ হয়েছিল ক্লাব।
তবে এবার সেই আক্ষেপ মুছে দিয়ে ধারাবাহিক সাফল্যের নজির গড়ল জেওয়াইএমএ। ক্লাবের এই সাফল্যের পেছনে রয়েছে খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা এবং দলগত প্রচেষ্টা। দীর্ঘ লড়াই এবং সংগ্রামের পর শেষ দিনের ম্যাচে জেওয়াইএমএ মুখোমুখি হয় আরএস দলের। উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচেই আসে জয়ের শিলমোহর। উল্লেখ্য, টুর্নামেন্টের খেলা শুরু হয়েছিল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, তবে পিচ সংক্রান্ত সমস্যার কারণে মাঝপথে খেলা বন্ধ রাখতে হয়। নতুন করে পিচ প্রস্তুত করতে সময় লাগায় অবশেষে জুন মাসে গিয়ে শেষ হয় এই ক্রিকেট লিগ। কর্তৃপক্ষ জানিয়েছে আগামী মরশুমে নির্ধারিত সময়েই খেলা শুরু এবং শেষ করার চেষ্টা করা হবে। এই সাফল্য শুধু জেওয়াইএমএ ক্লাবের নয়, গোটা জলপাইগুড়ির জন্যই গর্বের বিষয়। আমাদের লাস্ট থ্রি ইয়ার্স আমরা চ্যাম্পিয়ন হলাম, 24, 25, 26। তার আগে আমরা অনেকবার অনেক ম্যাচ ক্লোজ গিয়েও হেরেছি, কিন্তু তারপরে আমরা ঘুরে দাঁড়ালাম, যার ফলে এই সাফল্যটা আসলো। এবং এই সাফল্যের জন্য ক্রিকেটের আমাদের টিমের প্রত্যেকে অংশ নিল এবং তারা ভালোভাবে খেলছে, তাদের জন্য আজকে এই সাফল্য। প্রথমেই ধন্যবাদ আমাদের ক্লাবের সমস্ত সাপোর্টেড আমাদের কর্মকর্তাদের এবং প্রত্যেককে, আমাদের যে প্লেয়াররা রয়েছে প্রত্যেক 3 বছরের অক্লান্ত পরিশ্রম, আজ এই আমাদের রেজাল্ট। 3 বছর পর পর চ্যাম্পিয়ন। আগামী দিনে অবশ্যই আমরা এই ধারাটাকেই বজায় রাখতে চাই। ধন্যবাদ। কতটা পেলেন? অবশ্যই এটা খুবই স্যাটিসফ্যাক্টরি। জলপাইগুড়িতে আমার মনে হয় না এর আগে টানা 3 বার হয়েছে কেউ। এটা একটা অবশ্যই জেএমএ ক্লাবের জন্য রেকর্ড, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছে এটা একটা গৌরবের ব্যাপার যে তারা 3 বার টানা চ্যাম্পিয়ন হয়ে আজ জলপাইগুড়ি বুকে নিজেদের নামটা। জলপাইগুড়িতে এটা রেকর্ড হলো আর কি। এরপর এরকম 3 বার পর কোনো ক্লাবই আজ অব্দি ক্রিকেটে চ্যাম্পিয়ন হতে পারেনি, যেটা জেএমএ ক্লাব আমরা করে দেখাবো। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়িবাসীদের জন্য দুর্দান্ত সুখবর। এখন আর দূরে নয়, আপনার প্রিয় টয়োটা গাড়ি মিলবে নিজ শহরেই। টপসেল টয়োটাতে পেয়ে যান নতুন মডেল গ্লান্সা, হাই রাইডার, রুমিয়ন, ইনোভা ক্রিস্টা, ফরচুনার, হিলাক্স সহ নানান গাড়ির সম্ভার। সঙ্গে থাকছে জেনুইন স্পেয়ার পার্টস, অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে নির্ভরযোগ্য সার্ভিস। রয়েছে পুরনো গাড়ি এক্সচেঞ্জের আকর্ষণীয় সুবিধা। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টপসেল টয়োটা, আসাম মোড়, চার্চের ঠিক বিপরীতে, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। টপসেল টয়োটা, আপনার স্বপ্নের গাড়ির সেরা ঠিকানা। জঙ্গলের রাস্তায় হঠাৎ হাতির দল, থমকে গেল যান চলাচল। এদিন সকালে চাপড়ামারি জঙ্গল সংলগ্ন কুমানি যাওয়ার রাস্তায় দেখা মিলল একটি হাতির দলের। হঠাৎই চাপড়ামারি জঙ্গল থেকে হাতিরা রাস্তার ওপর উঠে আসায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। সেই সময় ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী গাড়ি চালক এবং পথচারীরা হাতির দল দেখে রাস্তার দুধারে অপেক্ষা করতে বাধ্য হন। হাতির দলটি বাচ্চা হাতিদের সঙ্গে নিরাপদে রাস্তা পার হয়ে অন্য জঙ্গলের দিকে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় যান চলাচল শুরু হয়। এই বিরল দৃশ্যের সাক্ষী থাকেন বহু পথ চলতি মানুষ। তবে স্বস্তির বিষয়, হাতির দলটি কারো কোনো ক্ষতি করেনি এবং শান্তিপূর্ণভাবেই এলাকা অতিক্রম করে। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার।
বুধবার রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি জলপাইগুড়ি পুরসভা এবং সদর বিডিও অফিসে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। 3 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে বুধবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হলেন জলপাইগুড়ি পৌরসভার 316 জন সাফাই কর্মী। চেয়ারম্যানকে দেখে চোর চোর স্লোগান সাফাই কর্মীদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.